আমরা ভেক্টর ক্যালকুলাসের সব থেকে কঠিন যদি কোনো জিনিস থাকে সেটা হচ্ছে কার্ল, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কঠিন লাগে তোমাদের কাছে বাট এটা খুবই সহজ। তো কার্ল আমাদের কি বোঝাবে? জাস্ট দুইটা জিনিস বোঝাবে, সে ঘুরবে নাকি ঘুরবে না, তার মধ্যে কি ঘূর্ণন প্রবণতা আছে কি না সেটা বোঝাবে। আচ্ছা, আমরা প্রথমে কার্ল কীভাবে নির্ণয় করে সেটা একটু দেখি। ঠিক আছে, কার্ল বের করার যে সূত্র সেটা হচ্ছে আমরা যে ভেক্টর ডিফারেনশিয়াল যে অপারেটর আছে না, ওইটার সাথে তোমার যে ভেক্টর আছে ওইটার ক্রস গুণন। এটা কি ক্রস গুণন করতে হবে। তাহলে আমি এখানে এভাবে লিখব। আমি ক্রস গুণন আমরা কীভাবে করি তো জানোই। ঠিক আছে, ক্রস গুণন তো আমরা 3x3 একটা ডিটারমিনেন্ট বানাতে হবে। হ্যাঁ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ লিখতে হবে। ঠিক আছে, আর এটার তো আমরা জানি, কি জানি, ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। তো আমরা এটার সাথে এ ভেক্টরের যখন ক্রস গুণন করব, প্রথমে আমরা আই ক্যাপের যে সহগ আছে সেগুলো লিখে ফেললাম। এখানে আছে হচ্ছে 6xy, জে ক্যাপের যে সহগগুলো আছে ডেল ডেল ওয়াই, এখানে আছে তোমার এখানে জেড কিউব, এখানে আছে তোমার 3x² মাইনাস জেড ডেল ডেল জেড, এখানে আছে হচ্ছে 3x z² মাইনাস ওয়াই। ঠিক আছে, আমরা সবগুলা জাস্ট বসাই দিলাম এখানে। আচ্ছা, তো সবগুলা বসায় দেওয়ার পরে এখন যদি আমরা ক্রস গুণন করি তাহলে এইটা আর এই অংশটা আইসোলেটেড হয়ে যাবে, এটার সাথে এটা বসবে, ডেল ডেল ওয়াই 3xz² মাইনাস ওয়াই, মাইনাস হবে ডেল ডেল জেড, এটার সাথে বসবে হচ্ছে 3x² মাইনাস জেড। আমরা তো জানি কিভাবে ক্রস গুণন করতে হয়, তাই না? মাইনাস, এটার উপরে তো মাইনাস আছে, এটার উপরে প্লাস, এটার উপরে প্লাস, আমরা জানি মাইনাস। এখানে তোমার এই কলামটা আর এই রোডটা যখন আইসোলেটেড হয়ে যাবে এটার সাথে এটা গুণ হবে, ডেল ডেল এক্স অফ 3xz² মাইনাস ওয়াই, মাইনাস হবে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, ডেল ডেল জেড 6xy প্লাস জেড কিউব। আচ্ছা, তারপরে আমার এই কলামটা এই সারিটা আইসোলেটেড হয়ে যাবে, তখন আমি এখানে কে ক্যাপ এইটা লেখার পরে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তো এটার সাথে এটা যখন গুণ করব, ডেল ডেল ওয়াই 6xy প্লাস জেড কিউব মাইনাস ডেল ডেল এক্স 3x² মাইনাস জেড। আচ্ছা, তো আমার এখানে এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। এটার সাথে যদি এটা ডিফারেন্সিয়েশন করি, দেখো এখানে কোনোটা ম্যাচ করতেছে না, তার মানে এটা হয়ে গেল 0। তো এটার মান হয়ে যাবে আমার 0। এখন এটার সাথে যখন এটার করলাম তখন এটা ম্যাচ করছে এবং শুধু ওয়াই আছে, এটার কনস্ট্যান্ট 1 বসবে, আর কিছু বসবে না। ঠিক আছে, তারপরে মাইনাস এই অংশটা যখন করব এটার সাথে দেখো এটার কোনো কিছু ম্যাচ করে নাই, সো এটা হয়ে যাবে 0। এটার সাথে জাস্ট এটা ম্যাচ করছে এবং এখানে আছে -1 হচ্ছে কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্টের মানটা বসাই দিলাম। ঠিক আছে, মাইনাস এখানে দেখো এক্সের সাথে এক্স ম্যাচ করছে, বাকি যেগুলো আছে কনস্ট্যান্ট, আমি কনস্ট্যান্টের মানটা বসাই দিলাম 3z²। এক্সের সাথে এখানে কিচ্ছু ম্যাচ করে নাই, তার মানে এখানে হয়ে গেছে 0 মাইনাস। এখানে দেখো জেডের সাথে কিচ্ছু ম্যাচ করে নাই, তার মানে এটা হয়ে যাবে 0। জেডের সাথে জেড কিউব ম্যাচ করছে এবং আমাদের যে সূত্র আমরা জানি dx অফ x⁴n এর সূত্র কি, n(x n-1), তার মানে এখানে আমার n এর মান হচ্ছে 3, তাহলে এখানে হবে 3x⁴ 3 - 1 মানে হচ্ছে
2, তার মানে 3x স্কোয়ারে বসবে। এখানে কি বসবে? 3x স্কোয়ারে বসবে প্লাস 3x স্কোয়ার। বোঝা গেছে এটা কেন? সরি, এক্স স্কোয়ার না, জেড স্কোয়ার, 3z স্কোয়ার। বোঝা গেছে? আচ্ছা, তারপরে আমাদের রয়ে গেল কে ক্যাপ। কে ক্যাপের ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে ওয়াই এর সাথে এই ওয়াই ম্যাচ করছে, তার মানে শুধু থাকবে 6x। এখানে কিছু ম্যাচ করা নেই, তার মানে এখানে হয়ে গেল 0। ওয়াই এর সাথে সরি এক্স এর সাথে এখানে এক্স ম্যাচ করছে, তার মানে 3x স্কোয়ার। এখানে আমি কনস্ট্যান্টটা আগে বসাই দিলাম, হ্যাঁ, মাইনাস আছে একটা, কনস্ট্যান্টটা আগে বসাই দিলাম। আর এক্স কিউব যদি এই ফর্মুলা অনুসারে হয় তাহলে বসবে হচ্ছে 2x। ঠিক আছে, তো 3 × 2 হয়ে যাবে 6x। আশা করি বোঝা গেছে। এটা এখানে জেড কনস্ট্যান্ট, তার মানে এখানে হয়ে যাবে 0। আলটিমেটলি আমার যা আনসার থাকবে তা হচ্ছে এখান থেকে -1 এখানে থাকবে +1, তার মানে এটা হয়ে যাবে 0 আই ক্যাপ। মানে আই ক্যাপ লেখা লাগবে না। জে ক্যাপের ক্ষেত্রে এখানে হয়ে যাবে 3z স্কোয়ার -3z স্কোয়ার, তার মানে এটাও হয়ে যাবে 0 জে ক্যাপ। এখানে দেখো 6x প্লাসের 6x মাইনাসের, তার মানে এখানেও হয়ে যাবে 0 কে ক্যাপ। তার মানে আলটিমেটলি আমার আনসার কি আসলো? সবগুলো নাল ভেক্টর। সো এখানে আনসার আসলো আমার 0। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমার যদি আনসার 0 আসে, আমার এই যে কার্ল, এইটার যে কার্লের মান, তার মান আসবে 0। এবং 0 হইলে আমরা কি দেখছিলাম? বস্তুটা অঘূর্ণনশীল। ঠিক আছে, তো ঘূর্ণনশীল হইতে গেলে নট ইজ ইকুয়াল টু 0, আর যদি 0 হয়ে যায় তাহলে সেটা হয়ে গেছে অঘূর্ণনশীল। ঠিক আছে, তো আমাদের এইখানের যে কার্লের মানটা বের হয়েছে সেটা হচ্ছে তোমার যেহেতু 0, তাহলে এটা হচ্ছে অঘূর্ণনশীল। এখন আমরা আসি যে আসলে ঘূর্ণনশীল অঘূর্ণনশীল এই জিনিসগুলা কি কাজে লাগে বা কেন আমরা এগুলো ইউজ করি। ধরো এটা একটা নদী, ঠিক আছে, এই দিক বরাবর নদী বা এই দিক থেকে নদী স্রোতটা বইতেছে। ওকে, এখন এই জায়গায় ধরো একটা নৌকা আছে, নৌকাটা ধরো বাঁকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই নৌকাটা তোমার আমরা তো নৌকা যায় এদিক বরাবর, কিন্তু না, এটা বাঁকা, এবার ফ্ল্যাট হয়ে আছে, এটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, এই নৌকাটা এদিক দিয়ে যাবে। এখন এই ক্ষেত্রে যখন আমার স্রোতের সবগুলা সমান, ঠিক আছে, এদিক বরাবর যতগুলা স্রোত আছে প্রত্যেকটা স্রোত সমান। ওকে, প্রত্যেকটা স্রোত কি এখানে সমান, তার মানে কি সমানভাবে সে ফোর্স দিতেছে, সমানভাবে সে ফোর্স দিতেছে। এবং এই নৌকাটা তখন কি হবে? স্টেডিভাবে ওই দিক দিয়ে যাবে, তাই না? স্টেডি হয়ে সে মানে এইভাবে আসে, এইভাবেই সে দিকে চলে যাবে। কিন্তু আমি যদি বলি যে না, আমার এই দিক ধরো এইদিকে আস্তে 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 কী হয়েছে, ফোর্সের পরিমাণটা কমতেছে। হ্যাঁ, এইদিকে স্রোতটা কম, এই দিক দিয়ে স্রোতটা বেশি, তখন নৌকাটা কি হয়ে যাবে? ধরো আমার এটা নৌকা, তখন কি আর স্টেডি হয়ে চলতে পারবে? এইদিকে তোমার কি স্রোতের বেগটা কম বা স্রোতের ফোর্সটা কম, এই দিক দিয়ে স্রোতের ফোর্সটা বেশি, তখন এদিকে যাওয়ার সময় সে এইভাবে ঘুরে যাবে এবং এইভাবে ঘুরে যাওয়ার একটা প্রবণতা থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এই যে ঘুরে যাওয়ার যে প্রবণতা, আমরা বলি না যে তোমার চুলটা অনেক কার্লি, আমার আগের চুলটা অনেক কার্লি ছিল, সবাই বলতো যে কার্লি চুল কার্লি চুল। ঠিক আছে, এখন চুল ছোটো করে ফেলছি, এর জন্য আর বুঝে যাচ্ছে না, কিছুদিন পরে দেখবা আবার কার্লি চুল হয়ে যাবে। তো কার্লি আমরা কি বলি? পেঁচানো পেঁচানো না? তার মানে নৌকাটা যখন এদিকে ফোর্স কম এদিকে ফোর্স বেশি, তখন যাওয়ার সময় সে কী হয়ে যাবে? ঘোরার একটা প্রবণতা হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ঘূর্ণনের প্রবণতা সেটা আসে কি না, হ্যাঁ, ওইটা আমরা বুঝি হচ্ছে কার্ল দিয়ে, যে তার মধ্যে কোনো ঘূর্ণনের প্রবণতা আছে কিনা, বা সে কখনো ঘুরে যাইতে পারে কিনা, হ্যাঁ, বা সে কখনো ঘুরে যাওয়ার চেষ্টা ঘূর্ণন সৃষ্টি করবে কিনা। তো এইসব আমরা কোন ক্ষেত্রে কাজে লাগাই? ধরো
ঘূর্ণিঝড় আছে না, ঘূর্ণিঝড়ের ধরো একটা প্রথমে যে বলে যে ঘূর্ণিঝড় আসার আগেই আমরা পূর্বাভাস পেয়ে যাই না যে এখানে মধ্যে বাতাসগুলো কি হচ্ছে, একটা ঘূর্ণন সৃষ্টি করতে পারে, ঠিক আছে, বা ঘূর্ণন সৃষ্টি করতে পারে, এই সময়ে ঘূর্ণনটা সৃষ্টি হইতে পারে, এই সময় ঘূর্ণনের বেগটা বেড়ে যেতে পারে। এই জিনিসগুলো বা আবহাওয়া অফিসে যে জিনিসগুলো আমাদের আবহাওয়া যে সংবাদগুলো আসে, এই জিনিসগুলো আমরা এই কার্লের মাধ্যমে বা তারা হয়তো কার্লের মাধ্যমে কোনো অ্যাপ্লিকেশন করে এটা রেজাল্টটা আমাদের কাছে প্রকাশ করে, ঠিক আছে। কার্ল আমরা ওইসব ক্ষেত্রে কাজে লাগাইতে পারি যখন আমরা দরকার পড়বে যে ভেক্টর ক্ষেত্রটা আছে ওই ভেক্টর ক্ষেত্রটা কি ঘুরবে নাকি ঘুরবে না, সেটা কি ঘূর্ণনশীল মানে ঘোরার একটা প্রবণতা আছে নাকি তার মধ্যে কোনো ঘোরার প্রবণতা নাই, ঠিক আছে। তো কার্লের মান যখন 0 হবে তখন এটা অঘূর্ণনশীল, তার মানে তার মধ্যে কোনো ঘূর্ণনের প্রবণতা না। মান যখন 0 হবে না, 0 থেকে হয় পজিটিভ নাইলে নেগেটিভ কিছু একটা হবে, তখন সেটা কি ঘূর্ণনশীল, ঠিক আছে। তো কার্লের ফলে নতুন একটি ভেক্টর ক্ষেত্র তৈরি হয়। আমরা যে এখানে লিখছিলাম আমার ওই রকমভাবে মান আসছিল 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ, আলটিমেটলি তার মান 0, বাট এখানে যে ভেক্টর রাশি তৈরি হয়েছে বা এটার যদি আমার অন্যভাবে মান আসতো, এটা একটা ভেক্টর ক্ষেত্র তৈরি হয়েছে, তাহলে এখানে যে ভেক্টর ক্ষেত্র ছিল a, ওইটার সাথে কি এটা ম্যাচ করছে না, ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট আর একটা ভেক্টর ক্ষেত্র তৈরি হবে কার্লের মাধ্যমে। কার্লের আনসার টোটালি ডিফারেন্ট একটা ভেক্টর ক্ষেত্র, এবং তার মান যেহেতু 0 আসছে তাহলে ওইটা অঘূর্ণনশীল, মানে তার ঘোরার কোনো প্রবণতা নাই। তার ক্ষেত্রে প্রত্যেকটা ফোর্স হচ্ছে স্টেডিলি যাইতেছে এবং সে সুন্দরভাবে সামনের দিকে আগায় যাইতে পারবে, ঠিক আছে। তো আমরা কার্লের মাধ্যমে এসব কিছু জানতে পারি এবং কার্লের একটা রেজাল্ট হবে নতুন একটি ভেক্টর ক্ষেত্র।